আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ক্যামেরাটা অন করার পিছনে একটা কারণ হচ্ছে যে আমি একটা ভিডিও আজকে করব, যেটা হচ্ছে যে রিসেন্টলি একটা জিনিস হচ্ছে আমাদের বাইকারদের সাথে, অ্যান্ড মানে আসলে হচ্ছে না, মানে হওয়ার পথে আছে, পেন্ডিং আছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাইকারদের জন্য যে নতুন আইনের নীতিমালা আসতেছে সেই জিনিসটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। এই আইনের আইনটা এখনও প্রণয়ন করে নাই, যদিও মানে প্রণয়ন করার চিন্তাভাবনা করতেছে। অ্যান্ড ইনফ্যাক্ট গতকালকে আমাদের অনেক বাইকাররা হচ্ছে মানিক মে অ্যাভিনিউতে আমরা অবস্থান করছিলাম, এই আইনটা যাতে প্রণয়ন না হয় সেই বিষয় নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। মেইন ফ্যাক্ট যেটা আমি আজকে কথা বলবো, যে এই আইনটা যে আমাদের বাইকারদের জন্য করা হচ্ছে, এই আইনটা আমাদের বাইকারদের জন্য কতটুকু ভ্যালিড আর কতটুকু ইনভ্যালিড, মানে অ্যাজ এ বাইকার হিসেবে আমাদের অপিনিয়নটা আমি আসলে জানানোর ট্রাই করব। ফার্স্ট পয়েন্টে যেটা আসি, যে আমাদের এই আইনের মধ্যে ফার্স্ট যে আইনটা বলা আছে সেটা হচ্ছে যে ঢাকা সিটির মধ্যে যে বাইকগুলো আছে সেই বাইকগুলো হচ্ছে 30 কিলোমিটারের উপরে স্পিড তুলতে পারবে না। মানে হচ্ছে আমার যে বাইক আমি চালাবো সেই বাইকটা আমি 30 কিলোমিটারের উপরে উঠাতে পারবো না। এখন আমি আসি যে মানে সুন্দর একটা রাস্তায় চলে আসছি, এই কথাটা বলার জন্য এই রাস্তাটা পারফেক্ট। এই যে রাস্তাটা ফাঁকা আছে, এই রাস্তাটা ফাঁকা রাস্তায় আমি যদি 30 কিলোমিটার স্পিডে চালাই তাহলে আমার স্পিড হবে কীরকম? ওয়েট এইরকম স্পিড হবে। এই স্পিডে আমাকে যাইতে হবে এই রাস্তার মধ্য দিয়ে। আর এই মুহূর্তে দেখলেন যে আমাকে একটা লেগুনা ক্রস করে গেল। সো আমি যদি এই 30 কিলোমিটার স্পিডে যদি যাই তাহলে আমাকে লেগুনা পিছন থেকে বাড়ি দিয়ে আমাকে ক্রস করে যাবে। আর বড় বড় গাড়ির কথা তো বললামই না, বাস তো পড়েই আছে। সো এই জিনিসটা তো আমি মানে এখন তো অন দ্য স্পট আমি দেখাই দিলাম যে কী কী প্রবলেম হতে পারে। এখন ঢাকা সিটির মধ্যে আমরা যারা বাইক চালাই, এই বাইক চালানোর সময় আমাদের স্পিড, এভারেজ স্পিড ওই 30-এর আশেপাশেই থাকে। মানে দেখতে গেলে বা আমরা যদি একটা পরিসংখ্যান করি তাহলে এভারেজ স্পিড 30-এর আশেপাশেই থাকবে। কারণ হচ্ছে আমরা অনেক বেশি জ্যামে থাকি ঢাকার মধ্যে, ম্যাক্সিমাম টাইমে আমরা জ্যামের মধ্যে বসে থাকি। সো জ্যামের মধ্যে বসে থাকার কারণে আমাদের স্পিডটা কমতে থাকে। বাট আমরা যখন একটু জ্যাম ছাড়ি বা একটু ফাঁকা রাস্তার দিকে যাই, যখন একটু আমরা টানতে চাই, তখনও আমাদের ম্যাক্সিমাম স্পিড আমাদের 60, 65 বা 70-এর উপরে উঠতে পারে না। সো তখন হচ্ছে আমাদের স্পিডটা যদি আমরা উঠাইও তাও আমাদের 5-10 সেকেন্ডের মধ্যে স্পিডটা স্টে করবে, বেশি টাইম স্টে করবে না। এর জন্য আমাদের স্পিডটা হচ্ছে এভারেজ যে স্পিডটা সেটাও কমে ওই 30-35-এর কাছাকাছি চলে আসে। সো আমরা যে টাইমটুকু পাই, এই যে ফাঁকা রাস্তা, এখন যদি আমি এখানেও 30 স্পিডে যাই, আমি এখানে যাচ্ছি হচ্ছে 60 স্পিডে, এখন যদি আমি 30 স্পিডে যাই, পিছনের আমার যে গাড়িগুলো আছে সেগুলো অবশ্যই 30 স্পিডের বেশি গতিতে আসতেছে। সো সেগুলো আমাকে মেরে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো এইখানে কি আমাদের বাইকারদের আরও রিস্কে ফেলা হলো না? আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস বলতেছি যে হ্যাঁ ঠিক আছে ফাইন, স্পিড লিমিটেশন দিছে, এটা আমাদের সবার জন্য ভালো। বাট স্পিড লিমিটেশন কেন শুধু বাইকারদের জন্য, মানে অন্য গাড়ির জন্য কেন নয়? মানে স্পিড লিমিটেশন যখন শুধু বাইকারদের জন্য দিবেন, তখন অন্য গাড়িগুলো স্পিডে এসে আপনাদের উপর দিয়ে তুলে দিবে, তখন আপনি বুঝতেও পারবেন না যে কিসের জন্য কি হইলো। সো স্পিড লিমিটেশন যদি দিতে হয় তাহলে বাস, সিএনজি, লেগুনা, প্রাইভেট কার, সরকারি গাড়ি, মোটরসাইকেল, সব গাড়ির উপরেই, সব যানবাহনের উপরেই স্পিড লিমিটেশন দিবে। কারণ আমরা হচ্ছে সরকারকে, বিআরটিএকে ট্যাক্স দিয়ে আমরা গাড়ি রেজিস্ট্রেশন করে আমরা রাস্তায় নামাই, অ্যান্ড তারা হচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন করে বিআরটিএকে ট্যাক্স দিয়ে রাস্তায় নামায় গাড়ি। সো আমাদের আর তাদের মধ্যে কেন হচ্ছে ডিফারেন্স তৈরি করা হবে? আমরা তো সবাই রাস্তায় নামতেছি, রাস্তায় চালাইতেছি গাড়ি, সো ডিফারেন্স কেন তৈরি করা হবে? ওকে, সো এইটা গেল হচ্ছে আমাদের বাইকারদের জন্য কতটুকু ভ্যালিড বা ইনভ্যালিড এই 30 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালানোর যে রেস্ট্রিকশনটা, এইটা হচ্ছে আমি যতটুকু এক্সপ্লেন করছি, এতে আপনাদের আসলে বুঝে যাওয়ার কথা যে এটা কতটুকু ভ্যালিড বা ইনভ্যালিড। সেকেন্ড যে রুলসটার কথা আসতেছে সেটা হচ্ছে যে ঢাকা সিটির বাইরে, অর্থাৎ হাইওয়েতে আমাদের বাইক হচ্ছে আমরা পিলিয়ন নিয়ে চালাইতে পারবো না। এই জিনিসটা নিয়ে আসলে কথা বলতে গেলে ফার্স্টে একটু ফ্যামিলির দিক দিয়ে চিন্তা করা যাক। ফ্যামিলির দিক দিয়ে চিন্তা করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফ্যামিলি, আপনার একটা স্ত্রী আছে, একটা ছোট বাচ্চা আছে। সো আপনার ছোট ফ্যামিলির জন্য একটা বাইক আছে, আপনি বাইক নিয়ে যাতায়াত করেন সবসময়। কিন্তু সেই বাইকটা নিয়ে আপনি যখন সাপোজ আপনি ঢাকার বাইরে থাকেন, আপনার হচ্ছে রিলেটিভের বাসা হচ্ছে আপনার পাশের এলাকায়। সো আপনার পাশের এলাকায় রিলেটিভের বাসা আপনি বাইক নিয়ে যাচ্ছেন, তখন আপনার ওয়াইফকে, আপনার বাচ্চাকেও আপনি বাইকে তুলতে পারবেন না। মানে আপনার একা আসতে হবে, আপনার বাচ্চা আর ওয়াইফ আপনার আলাদা যাবে, আপনার সাথে যাইতে পারবে না। মানে এইটা হচ্ছে বাংলাদেশের রুলস হচ্ছে আর কি। নেক্সট প্রিপেয়ার্ড ফর দ্যাট, আপনার ওয়াইফকে আপনি বাইকে তুলতে পারবেন না ঢাকার বাইরে, আপনার বাচ্চাকে আপনি বাইকে তুলতে পারবেন না। অ্যান্ড হচ্ছে আপনার কোনো কাজে যদি দরকার হয় কাউকে নিয়ে কোথাও যাওয়ার, তাহলে অবশ্যই আপনাকে গণপরিবহনে যাইতে হবে।
ঠেলাঠেলি করে প্যারাটেরা খেয়ে আপনাকে গণপরিবহনে যাইতে হবে, আপনার বাইকে যাওয়ার কোনো সেখানে সুযোগই নাই। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ভালো দিকও আছে যে পিলিয়নে বাইক চালাতে গেলে আসলে অনেক বাইকারই আছে যারা সহজে হচ্ছে হাইওয়েতে কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলোতে কন্ট্রোল করতে পারে না। ওই দিক দিয়ে চিন্তা করলে হ্যাঁ জিনিসটা ভালো আছে, আইনটা ভালো আছে এইটা। কিন্তু যে কথাগুলো বললাম যে আপনার দরকার অদরকারে আপনি একটা বাইক কিনছেন, এখন এই দরকারের জন্যই আপনি বাইকটা নিয়ে কোথাও যাইতে পারতেছেন না, তাহলে ওই বাইকটা নিয়ে আপনি কী করবেন? ঠিক না? ওই বাইকটা নিয়ে আপনার করার মতো তো কিছু নাই। তাইলে আপনি ঢাকার মধ্যে চালাবেন, 30 কিলোমিটার/আওয়ারে চালাবেন, ঢাকার বাইরে গেলে আপনি একা একা যাবেন। মানে স্বাধীন একটা দেশে আমরা চলতেছি একদম, মানে আমাদের বাইক চালানোর কোনো স্বাধীনতা থাকতেছে না আর কি সামনে। তারপরে হচ্ছে থার্ড যে আইনটা, আচ্ছা থার্ড আইনে আসার আগে আমি একটা কথা বলতে চাই যে হচ্ছে আমার যেই কথাবার্তাগুলো আমি বলতেছি এটা হচ্ছে টোটালি আমাদের বাইকারদের অপিনিয়ন। অ্যান্ড আমাদের বাইকাররা আমরা যেভাবে জিনিসটাকে চিন্তা করতেছি, জিনিসটাকে বুঝতেছি, অ্যান্ড আমরা এই বাইকের ড্যাশবোর্ডে থেকে আমরা যেভাবে জিনিসটাকে বুঝতেছি, যে সিচুয়েশনটা আমরা যেভাবে অবজার্ভ করতেছি, সেটা আসলে আমি এই ভিডিওতে বলতেছি। সো এইখানে আমি গভর্নমেন্টকে হার্ট করা বা আইনকে রেসপেক্ট না করার কোনো কিছু বলতেছি না। অ্যান্ড আমি যথেষ্ট পরিমাণ আইনকে রেসপেক্ট করি অ্যান্ড আইনকে ভালোবাসি, শ্রদ্ধা করি অবশ্যই। যাই হোক, থার্ড আইনে আসতেছি একটু পরে, কারণ হচ্ছে সামনে একটু জ্যাম দেখতে পারতেছি। অ্যান্ড সংসদের সামনে আমার একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, ওকে একটু পিক করতে হবে ভার্সিটিতে যাওয়ার জন্য। সো জ্যাম ট্যাম পার হয়ে একটু ফাঁকা রাস্তায় গিয়ে থার্ড যে রুলসটার কথা বলা হয়েছে সেইটার ব্যাপারে একটু কথা বলতেছি। থার্ড যে আইনটার কথা বা থার্ড যে রুলসটার কথা আমাদের জন্য আসতেছে সেইটা হচ্ছে যে আমরা যারা বাইকার আছি, মানে বাইকার বলতে স্পেসিফিক কিছু বাইকারদের জন্য এই রুলসটা আসতেছে। স্পেসিফিক কিছু বাইকার্স বলতে যে যারা 125 সিসির নিচের বাইকগুলো চালায় তাদের জন্য এই রুলসটা। বেসিক্যালি 125 সিসির নিচে যে বাইকগুলো আছে সেই বাইকগুলো নাকি হাইওয়েতে চলতে পারবে না, এইটা হচ্ছে থার্ড রুলস। অ্যান্ড এই রুলসটা আসলে কতটুকু ভ্যালিড? আপনার একটা 125 সিসি বাইক আছে, আপনি সেই বাইকটা নিয়ে আপনি হচ্ছে একটা গ্রাম বা মফস্বল শহরে থাকেন, সেই শহরে আপনি একটা ব্যবসা করেন সাপোজ, সেই ব্যবসার কাজে আপনার বাইকটা কেনা, অ্যান্ড সেই ব্যবসার কাজে আপনাকে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় মুভ করতে হয়, বা একটা জেলা থেকে একটা জেলায় বা একটা উপজেলা থেকে একটা উপজেলায় মুভ করতে হয়। সেই জন্য আপনাকে অবশ্যই হাইওয়েতে উঠতে হবে, হাইওয়েতে উঠে তারপরে যাইতে হবে। হাইওয়ে বলতে যে শুধুমাত্র ঢাকা চিটাগাং হাইওয়ে, ঢাকা রংপুর হাইওয়ে, তারপরে হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, এইসব বড় বড় হাইওয়ে যে আছে শুধুমাত্র এইগুলো তো হাইওয়ে বোঝায় না। হাইওয়ে তো আরও সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আরও অনেক হাইওয়ে আছে। সো এই হাইওয়েতে আপনাকে উঠতে হলে আপনাকে 125 সিসির উপরের বাইক নিয়ে উঠতে হবে। এখন আপনার ব্যবসার কাজে আপনি ইউজ করতেছেন বাইক, এখন অবশ্যই আপনি সেখানে 150 সিসির একটি স্পোর্টস বাইক, একটা মাস্কিউলার বাইক বা একটা কমিউটার বাইক কিনবেন না 125 সিসির উপরের। আপনি অবশ্যই সাশ্রয়ের কথা চিন্তা করে বাইকগুলো কিনতেছেন, অ্যান্ড সেই বাইকগুলো নিয়ে আপনি হাইওয়েতে উঠতে পারবেন না। আপনার ব্যবসার কাজে হলেও আপনাকে গণপরিবহনে হাইওয়েতে যাইতে হবে। আপনার 125 সিসির বাইক নিয়ে আপনি হাইওয়েতে মেইনলি উঠতে পারবেন না। সো যেখানে ছিলাম যে আপনারা হচ্ছে হাইওয়েতে আপনারা 125 সিসি বাইক নিয়ে উঠতে পারবেন না, সেখানে যদি আপনার অনেক বেশি দরকার হয় অ্যান্ড অনেক প্রয়োজনীয় কাজ থাকে তারপরে উঠতে পারবেন না। এই আইনগুলো, এই রুলসগুলো যে আমাদের বাইকারদের জন্য যে ঠিক করতেছে, এই রুলসগুলো যে প্রণয়ন করার চিন্তা ভাবনা করতেছে সরকারের কাছে আমার একটাই কথা থাকবে যে অ্যাজ এ বাইকার হিসেবে এই জিনিসগুলো আমাদের জন্য কতটুকু ভোগান্তির কারণ হবে সেই জিনিসটা একটু চিন্তা করে তারপরে আপনারা আইনটা দিবেন। আর আইন যেটা দিবেন সেটা হচ্ছে সবার জন্য উপযোগী, মানে সব যানবাহনের জন্য প্রণয়ন করা যায় সেরকম একটা আইন দিবেন। অ্যান্ড হচ্ছে আমরা যারা বাইকাররা আছি আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে এখন জানাচ্ছি, অ্যান্ড সেটা চিন্তাভাবনা করে আপনারা যেটা ভালো ডিসিশন হয় সেটাই আপনারা দিবেন। অ্যান্ড আমরা আশা করব যে আমাদের ক্ষতি হয় বা আমাদের সমস্যা হয়, আমাদের ভোগান্তি হয় সেরকম কোনো আইন আপনারা প্রণয়ন করবেন না। হ্যাঁ, অনেক বাইকার আছে যে খারাপ, বা অনেক বাইকার আছে যে রুলস ব্রেক করে, কিন্তু আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ বাইকার্স যারা আমরা আছি তারা হচ্ছে আমরা আইনকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করি, যথেষ্ট পরিমাণে সম্মান করি এবং ভালোবাসি অবশ্যই। অ্যান্ড আমরা যদি সেটা না করতাম তাহলে আমরা কিন্তু বাংলাদেশে এত বাইক রেজিস্ট্রেশন হইতো না বা এত বাইকার কিন্তু হইতো না বাংলাদেশে। সো সব কিছু মিলে আপনারা ট্রাই করবেন যে আমাদের যেটা বেস্ট হয় আমাদের জন্য সার্বিক দিক বিবেচনা করে আপনারা আইন প্রণয়ন করবেন, যে আইনই প্রণয়ন করুন না কেন। এটাই ছিল
ছিল বেসিক্যালি আজকের ভিডিও, আজকের টপিক। এই টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল আমি জানি, কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম, মানে এই নিউজটা দেখার পরে আমি চিন্তা করতেছিলাম যে হ্যাঁ এই টপিক নিয়ে একটা ভিডিও বানানো উচিত। এর জন্যই আমি আসলে ভিডিওটা বানাইলাম। অ্যান্ড কালকে যখন দেখলাম যে মানিক মেয়ে এভিনিউতে বাইকাররা একসাথে হয়েছে এই আইনটার জন্য, তখন আরও টপিকটা নিয়ে ভিডিও বানানোর কথাবার্তা চিন্তাভাবনা আরও বেশি বেড়ে গেল। এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। অ্যান্ড অলমোস্ট আমার ভার্সিটির দিকে আমি চলে আসছি, সো এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে চাচ্ছি না। নেক্সট ব্লগে আপনার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। অ্যান্ড দ্য সোলোম্যান চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো আসসালামু আলাইকুম, গুড বাই, টাটা।